আমার নাম কুটু মিয়া। আলাউদ্দিন কুটু মিয়ার দিকে তাকিয়ে আছেন। কিছু মানুষ আছে যাদের উপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায়। কুটু মিয়া সেরকম একজন। তাকে দেখে মনে হচ্ছে মানুষ না, পুরানো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বার মতো পুরো শরীরটার ভেতর গোল ভাব আছে। তেলতেলে মুখ চকচক করছে। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে। কুটু মিয়ার মাথায় খাবলা খাবলা চুল। কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে। লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না। চোখের কালো মণি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই। তার চেয়েও বড় সমস্যা, একটা চোখ প্রায় অন্ধ। আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটু মিয়া। তারপরেও জিজ্ঞেস করলেন, তোমার নামটা জানো কি? কথা খুঁজে না পেলে মানুষ এই কাজটা করে, একই কথা নিয়ে পেঁচাতে থাকে। স্যার, আমার নাম কুটু মিয়া। আলাউদ্দিন বললেন, ও আচ্ছা, কুটু মিয়া নাম। আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায়। কোনো কথাই মনে আসছে না। লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে, কেমন টকটক গা গোলানো গন্ধ। কুটু মিয়া দুপা সামনে এগিয়ে এসে বলল, স্যার, আপনার বাবুর্চি দরকার, আমি বাবুর্চির কাজ জানি। কুটু মিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন। একটা টাইপ করা প্রশংসাপত্র। কাগজটা লেমিনেট করা, বোঝাই যাচ্ছে খুবই যত্নে রাখা কাগজ। আলাউদ্দিন বললেন, প্রশংসাপত্র কে দিয়েছেন? পাইলট স্যার দিয়েছেন। ওনার বাড়িতে 2 বছর সার্ভিস করেছি, একটু পইরা দেখেন। আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন। ইংরেজিতে যে কথাগুলো লেখা তার সারমর্ম হচ্ছে, কুটু মিয়ার রাধার হাত অসাধারণ। রন্ধনবিদ্যায় সে একজন কুশলী, জাদুকর। বাবুর্চি হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার। আমি তার সাফল্য কামনা করি। আলাউদ্দিন বললেন, তুমি কি রান্না জানো? কুটু মিয়া হাসি মুখে বলল, সবকিছু অল্প বিস্তর জানি, ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ, থাই। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি। আমার সেরকম দরকার নেই। আমার কাজের লোক টাইপের একজন দরকার। ঘর ঝাড় দিবে, বাথরুম পরিষ্কার করবে, রান্না বান্না করবে, বাজার করবে। আমি ঘরের কাজও জানি। বেতন কত দিতে হবে? আপনার দিলে যা চাই দিবেন, আমার কোনো দাবি নাই। আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। একটা কাজের লোক তার খুবই প্রয়োজন। গত 15 দিনে 3টা কাজের লোক চলে গেছে। সর্বশেষটির নাম জিতু মিয়া। সে খালি হাতে যায়নি। 3 ব্যান্ডের একটা রেডিও এবং রাইস কুকারটা নিয়ে চলে গেছে। রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে। তার জন্য খুবই কাজের একটা জিনিস। 1 পট চাল, আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন, ভাত হয়ে গরম থাকে। খেতে বসার আগে আগে একটা ডিম ভেজে নেওয়া। এখন তিনি প্রায় অচল। 2 বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে। হোটেলের খাবার 1-2 বেলা ভালো লাগে, তারপর আর মুখে দেওয়া যায় না। গতকাল গোসল করতে পারেননি। ট্যাঙ্কে পানি ছিল না। কাজের একটা ছেলে থাকলে হয়তো 2 বালতি পানি নিয়ে আসতো। কুটু মিয়া নামের যে লোকটি সামনে দাঁড়িয়ে আছে, সে যত ভালো বাবুর্চিই হোক, তাকে রাখা যাবে না। অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর ঝাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, এটা মানায় না। তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না। চোখের দিকে তাকালেই অস্বস্তি বোধ হয়। এরকম মানুষ আশেপাশে থাকলে সবসময় খুব সূক্ষ্ম টেনশন কাজ করবে। আলাউদ্দিন টেনশনবিহীন জীবন চাচ্ছেন। তুমি চলে যাও, তোমাকে রাখবো না, এই ধরনের কথা মুখের উপর বলা মুশকিল। আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন, বুদ্ধি খাটিয়ে একে বিদায় করা যায় কিনা। সাপ মরবে, কিন্তু লাঠি ভাঙবে না।
এরকম কিছু। বুদ্ধিটাই মাথায় আসছে না। আলাউদ্দিন বললেন, কুটু মিয়া। জি স্যার। আমি দরিদ্র মানুষ, কলেজে মাস্টারি করতাম, এখন রিটায়ার করেছি, একা বাস করি, তারপরেও সংসার চলে না। আগে যে কাজের ছেলেটা ছিল তাকে মাসে 300 টাকা দিতাম। 300 টাকায় নিশ্চয়ই তোমার চলবে না, 300 টাকার বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না। কুটু মিয়া শান্ত গলায় বলল, স্যার, আপনাকে তো বলেছি, যা আপনার দিল চায় তাই দিবেন। তুমি থাকবে 300 টাকায়? জি। আলাউদ্দিন ইতস্তত করে বললেন, আসল কথা বলতে ভুলে গেছি, দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলে আসার কথা, সে এলে তোমাকে চলে যেতে হবে। কবে আসবে? তা তো জানি না, কাল পরশু আসতে পারে, আবার 2 দিন দেরি হতে পারে। মোট কথা তোমার চাকরি টেম্পোরারি, বুঝতে পারছো? জি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, সেই ঘরে থাকবে। ফ্যান নেই, গরমে কষ্ট হবে। আমার এখানে থাকতে হলে কষ্ট করতে হবে। মাঝে মাঝে পানি থাকে না, তখন রাস্তার কল থেকে পানি আনতে হবে। অনেক কষ্ট। পারবে কিনা ভেবে দেখো। পারবো স্যার। যদি পারো তাহলে তো ঠিকই আছে, যাও তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো। জিনিসপত্র সবই সাথে আছে স্যার। তাহলে তো ভালোই। কাজের লোকদের জিনিসপত্র বলতে একটা ব্যাগ থাকে, তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটলি। কুটু মিয়ার ক্ষেত্রে উল্টোটা দেখা গেল। আলাউদ্দিন ভুরু কুচকে লক্ষ্য করলেন, কুটু মিয়া বারান্দা থেকে তার জিনিসপত্র আনছে। 2টা বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ, ফলের ঝুড়ির মতো ঝুড়ি, ফ্লাস্ক, পানির বোতল, ছোট্ট চামড়ার একটা ব্যাগও দেখা গেল। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ। আলাউদ্দিন বললেন, তোমার ওই ব্যাগে কি ক্যামেরা নাকি? কুটু বিনীত গলায় বলল, জি না স্যার, দূরবীন। বিদেশে যখন ছিলাম শখ করে কিনছিলাম। বিদেশে ছিলে নাকি? জি। কোথায় ছিলে? কুইত। কুইত নামে কোনো বিদেশ আছে বলে মনে পড়ল না। কুয়েতকেই কি কুইত বলছে? আলাউদ্দিন বললেন, কুয়েতে কি কাজ করতে? বাবুর্চির কাজ করতাম। চলে এসেছো কেন? মালিকের ইন্তেকাল হয়েছে, ওনার বড় বিবি থাকতে বলেছিল, মন টিকল না। স্যার, রাতে খানা কয়টার সময় দেব? আমি 10টা সাড়ে 10টার দিকে খাই। ফ্রিজ খুলে দেখো, একটা মুরগি থাকার কথা। গত পরশু কিনেছিলাম, ভেবেছিলাম নিজেই রাঁধবো, পরে আর রাধা হয়নি। চাল ডাল আছে, মশলা আছে কিনা জানি না। গাদাখানিক ভাত রান্না করবে না, আমি খুবই অল্প খাই। জি আচ্ছা। কিছু পানি ফুটিয়ে রাখবে। পানি ফোটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি। আরেকটা কথা, কাজকর্ম করবে নিঃশব্দে। আমি লেখালেখি করি, সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয়। কুটু মিয়া বলল, সকালে বেডটি খান? পেলে খাই, তবে বেডটি জরুরি না। ওইসব বড়লোকি চাল আমার জন্য না। আগেই বলেছি, আমি গরিবের সন্তান। বেডটি কয়টার সময় দিব? ঘুম ভাঙলে দিবে। আমার ঘুম ভাঙার কোনো ঠিক নেই। কখনো কখনো খুব সকালে উঠি, আবার কোনো দিন 9টা 10টা বেজে যায়। কত রাতে ঘুমোতে গিয়েছি তার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন সামনে থেকে যাও, কাজকর্ম করতে দাও। জি জনাব, শুক্রিয়া। কুটু মিয়া রান্নাঘরে ঢুকে গেল। আলাউদ্দিন ভুরু কুচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন। আসল কথাই কুটুকে জিজ্ঞেস করা হয়নি। তার বাড়ি কোথায়, ঠিকানা কি, কে তাকে এখানে পাঠিয়েছে। হুট করে নতুন কোনো মানুষকে ঘরে ঢোকানো ঠিক না। দিনকাল আগের মতো নেই। পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্তী খুন। এইসব খুন খারাপি অবশ্য টাকা পয়সার কারণে হয়। আলাউদ্দিন সাহেবের একটা বড় সুবিধা হচ্ছে তার কোনো টাকা পয়সা নেই। ঘরের দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরনো ফ্রিজ,
পুরনো ফ্রিজের জন্য কেউ তাকে খুন করবে এরকম মনে হয় না। একটা 14 ইঞ্চি টিভি কেনার কথা অনেকবার ভেবেছেন, তার নিজের জন্য না, ঘরের কাজের লোকের জন্য। যে বাড়িতে টিভি নেই সে বাড়িতে কোনো কাজের লোক থাকে না, এটা প্রতিষ্ঠিত সত্য। টিভি এখনো কেনা হয়নি, তবে টিভি কেনার টাকা আলাদা করা আছে। আলাউদ্দিন নেত্রকোনার শেখ ইসলামউদ্দিন কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন। রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন। আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন। তিনি শুনেছেন কোচিং সেন্টারগুলির রমরমা ব্যবসা। অনেক ছুটাছুটি করেও তিনি কোনো সুবিধা করতে পারেননি। ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটাই তিনি থাকেন, বাকি অর্ধেকটায় গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে, নাম সাইফুদ্দিন। লোকটা অবিবাহিত, কিন্তু প্রায়ই গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায়। ছুটির দিনগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস খেলা হয়। তাদের খেলা বসলেও কোনো হইচই হয় না। সাইফুদ্দিন লোকটি ভদ্র এবং বিনয়ী। আলাউদ্দিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে, প্রফেসর সাহেব ডাকে। আলাউদ্দিনও তার ওপর সন্তুষ্ট, কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগিতে রান্নাঘর আলাউদ্দিনের ভাগে পড়েছে। কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফুদ্দিনও ব্যবহার করবে। সাইফুদ্দিন সেটা কখনো করেনি। সে ইলেকট্রিক চুলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে। আলাউদ্দিন রিটায়ার করেছেন ঠিকই, কিন্তু কোনো অর্থেই অবসর জীবনযাপন করছেন না। তিনি এখন পেশাদার লেখক। ছদ্মনামে বেশ কিছু বইপত্র লিখেছেন, এখনও লিখছেন। তার সমস্ত বইয়ের প্রকাশক মুক্তি প্রকাশনার মালিক হাজী একরামুল্লাহ। কখন কোন বই লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হাজী একরামুল্লাহ তা সুন্দর করে বুঝিয়ে দেন। মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিনের প্রথম বইটার নাম হল সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। হাজী একরামুল্লাহ 5টা রান্নার বই তাকে দিয়ে বলেছেন, বই দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে দেন, ভাষাটা যেন সহজ হয়, কচকচানি কম। আলাউদ্দিন তাই করেছেন। 100 পৃষ্ঠার বই 4 রঙের প্রচ্ছদে ছাপা হয়েছে। প্রচ্ছদে একজন তরুণীর ছবি, সে রান্না করছে। তরুণের পাশে সুদর্শন যুবক। সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশ থেকে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে। বইটির কয়েকটি বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন। অর্ধনগ্ন তরুণী মূর্তি এবং গোফওয়ালা যুবক যেভাবে সেই তরুণীর কোমর ধরে আছে, সেটা রান্নার বইয়ে মানাচ্ছে না। বইয়ের নামও তার কাছে ঠিক মনে হয়নি। দেশি বিদেশি ও চাইনিজ রান্না। চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে, আলাদা করে চাইনিজ রান্না বলার দরকার কি? হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন, তোমার কাজ হলো অন্য বই থেকে সুন্দর করে কপি করা। কপি করবে, পাণ্ডুলিপি জমা দেবে, ক্যাশ টাকা নিয়ে চলে যাবে। প্রচ্ছদ কি হবে, বইয়ের নাম কি হবে, লেখকের কোন নাম যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? আলাউদ্দিন বিনীত ভঙ্গিতে বলেছেন, ক্লিয়ার। হাজী একরামুল্লাহর বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না, তবে তিনি আলাউদ্দিনকে তুমি করেই বলেন। আলাউদ্দিন তাতে কিছু মনে করেন না। রান্নার বইটাতে লেখক হিসেবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর। বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে। লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন। মালয়েশিয়ার পিয়াংয়ে একটি আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন। আলাউদ্দিনের দ্বিতীয় বইটির নাম ছোটদের হাদিসের কথা। বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি। খেজুর গাছের নিচে একটা উট, অনেক দূরে মসজিদের মিনার। বইটিতে লেখকের নাম ছাপা হয়েছে মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান খান। আলাউদ্দিন বর্তমানে লিখছেন হাত দেখার বই। বইটার নাম সহজ হস্তরেখা বিদ্যা ও তিল তথ্য। হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে বলে দিয়েছেন, এই বইটার ভাষা হবে খটমটা, এসেছি গিয়েছি টাইপ ভাষা না, সাধু ভাষা। কারণ বইটির লেখক হিসাবে নাম যাচ্ছে স্বামী অভেনানন্দের। স্বামী অভেনানন্দ জটিল ভাষায় লিখবেন, এটাই স্বাভাবিক। এইসব বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের নোটও তিনি লিখেন। সেখানে নাম যায়
কে এন লাল এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালীনারায়ণ স্কলার। খাটের উপর একটা টুল বক্স। আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন। চিন্তা শেষ করে A4 কাগজে পেন্সিল দিয়ে লিখছেন। লেখায় কাটাকুটি তার অপছন্দ। লেখা যা পছন্দ হচ্ছে না তা তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন। টুলবক্সের উপর 3টা পেন্সিল সাজানো, পেন্সিলের পাশে ইরেজার। যেসব বই দেখে তিনি লিখছেন সেই বইগুলো খাটে ছড়ানো। আজ সন্ধ্যা থেকেই শিররেখার চ্যাপ্টারটা লিখছেন। লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত হচ্ছে না। লিখে আরাম পাচ্ছেন না। কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটমটে হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ হয়ে যাচ্ছে। তাছাড়া সাইফুদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল হাসি শোনা যাচ্ছে। এই মেয়ের হাসি অত্যন্ত তীক্ষ্ণ। শব্দটা কানের ভেতর দিয়ে চট করে মগজে ঢুকে যায়। মগজ রিন রিন করে কাঁপতে থাকে। লেখার কনসেন্ট্রেশন থাকে না। আলাউদ্দিন তারপরেও লিখে যাচ্ছেন। শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে। আলাউদ্দিন লিখছেন, মানুষের পরিচয় মন ও মস্তিষ্কে। একজন পূর্ণাঙ্গ মানুষ মন ও মস্তিষ্কের সোনালী ফসল। মন নিয়ন্ত্রণ করে মানসিক আবেগ, যথা প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মেধা। হস্তরেখা বিজ্ঞানে শিররেখা মস্তিষ্কের পরিচায়ক, হৃদয় রেখা মনের পরিচায়ক। মন এবং মস্তিষ্ক যেমন সমান্তরাল চলে, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাও হাতের তালুতে সমান্তরাল অবস্থান। এ যেন সেই চিরন্তন কথা, রেল লাইন বহে সমান্তরাল। লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না। স্বামী অভিনানন্দের লেখা বলে মনে হচ্ছে না। লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন। গুরু জ্ঞান দিচ্ছেন ছাত্রকে। মানুষ না লিখে লেখা উচিত মানব। হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত। হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে। হাতের তালুর সংস্কৃত কি তিনি জানেন না। হাতের সংস্কৃত হস্ত। হস্ততালু আবার তেমন ভালো লাগছে না। এক বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন, তেমন ক্লান্তি বোধ করেন না। লেখাটা দ্রুত শেষ করতে হবে। হাজী সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন। আলাউদ্দিনের দেরি হলে লেখাটা অন্য কেউ নিয়ে যাবে। তিনি যে মুক্তি প্রকাশনীর একমাত্র ফরমায়েশি লেখক তা না, আরও লেখক আছে। স্যার, খানা তৈরি। আলাউদ্দিন রীতিমতো চমকে উঠলেন। ঘরে যে একজন বাবুর্চি আছে সে রান্না করছে, এই ব্যাপারটা মাথার মধ্যে ছিল না। আলাউদ্দিন বললেন, রেঁধেছ কি? কুটু মিয়া তার জবাবে হাসল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে সেই রকম ভঙ্গির হাসি। আলাউদ্দিন খাট থেকে নামতে নামতে বললেন, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কিভাবে যেন তাকাচ্ছ? কুটু বলল, একটা চোখে দেখি না। সে কি? কোন চোখ? বাম চোখে। জন্ম থেকে এরকম, না কোনো ব্যথা ট্যাথা পেয়েছিলে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন সাহেবের মনে হলো এই প্রশ্ন করা ঠিক হয়নি। চোখ নষ্ট হওয়া বিরাট দুর্ঘটনা। এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেওয়া ঠিক না। চোখ জন্ম থেকেই নষ্ট না পরে নষ্ট হয়েছে এই তথ্য জেনেও তো তার কোনো লাভ হচ্ছে না। আলাউদ্দিন খেতে বসলেন। থালা বাসন চকচক করছে। কাচের গ্লাস এত পরিষ্কার যে আলো জমকাচ্ছে। যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন সেই টেবিল পরিষ্কার করা হয়েছে। টেবিলের উপর ধবধবে সাদা টেবিল ক্লথ। তার যে টেবিল ক্লথ আছে এটাই তিনি জানতেন না। খাবারের মেনু খুবই সাধারণ। আলু ভাজি, মুরগির মাংসের ঝোল এবং ডাল। একপাশে পিরিজে লেবু, কাঁচামরিচ। আলাউদ্দিন আলু ভাজি নিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন। ব্যাপারটা কি? সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না। তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়েই
তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। আলু ভাজি করেছেও কত সুন্দর। চুলের মতো সরু করে কাটা কাটা আলুর একটা টুকরা আর অন্যটির সঙ্গে মিশে যাচ্ছে না। সামান্য আলু ভাজিই খেতে এরকম, মুরগির ঝোলটা না জানি কেমন। আলু ভাজি খাওয়া বন্ধ রেখে তিনি মুরগির ঝোল নিলেন। মনে মনে বললেন, কি আশ্চর্য, পাইলট সাহেব যে লিখেছেন কুটু মিয়ার রাধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর, ঠিকই লিখেছেন, বরং একটু কম লিখেছেন। মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশনে এই মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ড মেডেল নিয়ে চলে আসবে। রান্নার বইটা তিনি না লিখে কুটু মিয়াকে দিয়ে লেখানো দরকার ছিল। ডাল 1 চামচ নেবেন কিনা আলাউদ্দিন বুঝতে পারছেন না। ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না। মুরগির ঝোলের স্বাদটা মুখে রেখেই খাওয়াটা শেষ হওয়া দরকার। নেহায়েত কৌতূহলের বশবর্তী হয়ে তিনি 1 চামচ ডাল নিলেন। তখন মনে হলো বিরাট ভুল হয়েছে, ডাল দিয়েই খাওয়া শুরু করা দরকার ছিল। আলু ভাজি এবং মুরগির ঝোলের প্রয়োজন ছিল না। শুধু ডাল দিয়েই তিনি 1 গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। কুটু মিয়া আশেপাশে নেই, এটাও একটা শান্তি। কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না। দীর্ঘদিন একা একা থেকে এই এক বিশ্রী অভ্যাস হয়েছে। তার সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে, অনেকের সঙ্গেই খেতে বসা যায়, তখন কেউ কারো দিকে তাকায় না। আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন, কুটু মিয়া। কুটু পাশে দাঁড়ালো। আলাউদ্দিন বললেন, তোমার রান্না খারাপ না, চলবে। কুটু বলল, শুক্রিয়া। আলাউদ্দিন ইচ্ছা করেই প্রশংসা চেপে রাখলেন। বাঙালি প্রশংসা নিতে পারে না, প্রশংসা করলেই তারা মাথায় উঠে যায়। অদ্ভুত এক জাতি। আলাউদ্দিন বললেন, সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে আনবে। জি আচ্ছা। ছোট মাছ ভাজি ভুজি ভর্তা এইসব, পোলাও কুরমা রোস্ট মুরগি এইসবের প্রতি আমার লোভ নেই। গরিবের সন্তান, গরিবই খাদ্য খেয়ে অভ্যাস, বুঝতে পারছো? জি। তেল মশলা কম দিয়ে রাখবে। অনেকে মনে করে গাদাখানিক তেল মশলা হলেই তরকারি ভালো হয়। রান্নার উপর লেখা আমার একটা বই আছে, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। সেই বইয়ে এই ব্যাপারটা বিশদভাবে লিখেছি। বইটা পড়ে দেখতে পারো, তোমার উপকার হবে। বইয়ে খাদ্যের পুষ্টির উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। কুটু বলল, আমি স্যার পড়তে জানি না। সে কি, সরিয় সরায়া ক খ কিছুই না? যে না। খুবই দুঃখের কথা। আমি নিজে শিক্ষক ছিলাম তো। বয়স্ক একজন যদি কেউ বলে পড়ালেখা জানি না, তখন খুব রাগ লাগে। যাই হোক, আমি বাংলা বাজার থেকে শিশু শিক্ষার একটা বই নিয়ে আসব, অবসরে পড়বে। শুধু রান্না জানলেই হবে না, পড়াশোনা জানতে হবে, ঠিক কিনা বলো? যে রান্না না জানাটা দোষের না, কিন্তু পড়ালেখা না জানাটা দোষের, বুঝতে পারছো? জি। রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না, কিন্তু যে পড়ালেখা জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয়। পড়ালেখার উপর বক্তৃতা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে, একটু ক্লান্তিও লাগছে। মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়েছে, কারণ খাওয়াটাও বেশি হয়ে গেছে, শরীর হাঁসফাঁস লাগছে। একটা মিষ্টি পান খেতে পারলে ভালো হতো। তিনি এমনিতে মিষ্টি পান খান না, তবে বিয়ে শাদির খাবার খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে। পানের সঙ্গে একটা সিগারেট হজমের সহায়ক। সিগারেটও মনে হয় তাই। কুটু মিয়া। জি। দোকানে যাও, একটা মিষ্টি পান নিয়ে আসো, একটা সিগারেটও আনবে। ভালো কথা, একটা মোমবাতিও আনবে। কারেন্ট চলে গেলে অন্ধকারে বসে থাকতে হয়। রোজ ভাবি মোমবাতি আনবো, মনে থাকে না। আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না। রাত বেশি হয়নি, 11:40। আলাউদ্দিন রাত 2টা-2:30টার আগে কখনো ঘুমোতে যান না। গভীর রাতেই তার লেখালেখি ভালো হয়। আজ ঘুমে চোখ জড়িয়ে আসছে। তার মুখে পান, হাতে সিগারেট।
তার মনে হচ্ছে মুখ ভর্তি পান এবং হাতে জ্বলন্ত সিগারেট নিয়েই তিনি খাটে আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়বেন। হাত থেকে সিগারেটটা ফেলতেও পারছেন না। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সিগারেটের ধোঁয়া টানতে তার খুবই ভালো লাগছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে জীবনটা সুখের। আলাউদ্দিন আধশোয়া অবস্থায় ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম। ঘরের বাতি জ্বলছে, মাথার উপর ফ্যান ঘুরছে, দক্ষিণের জানালা দিয়ে বাতাস আসছে। সেই বাতাসও আরামদায়ক শীতল। হঠাৎ তার ঘুম ভাঙল। ঘরে কোনো বাতি নেই, ঘুটঘুটে অন্ধকার। মাথার উপর ফ্যান চলছে না। তার বুক ধক করে উঠল। চারদিকে এত অন্ধকার কেন? ঘরের বাতি নেভানো থাকলেও ঘর এত অন্ধকার থাকে না। অ্যাপার্টমেন্ট হাউসের আলো এসে ঘরে ঢুকে, রাস্তার আলো ঢুকে। অন্ধকারেও বোঝা যায় ঘরের কোথায় কি আছে। ঘুমের মধ্যে এমন কিছু কি হয়েছে যে তিনি অন্ধ হয়ে গেছেন? তার এক দুঃসম্পর্কের চাচার এরকম হয়েছিল। তিনি হাটে গরু নিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য। দরে বলল না বলে গরু বিক্রি হলো না। মেজাজ খারাপ করে তিনি গেলেন চা খেতে। চা খেয়ে গরু নিয়ে বাড়ি ফিরবেন। টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে চায়ের দাম দিতে যাবেন। হঠাৎ চেঁচিয়ে বললেন, কি হয়েছে? আন্ধার কেন? এই যে তার কাছে পৃথিবী হঠাৎ আধার হলো, আলো আর ফিরল না। তার বেলায় কি এরকম কিছু হয়েছে? নাকি গোটা শহরের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় শহরই অন্ধকার হয়ে গেছে, কোথাও আলো নেই? ঘটনা মনে হয় এরকমই। ইলেকট্রিসিটি নেই বলেই ফ্যান ঘুরছে না। ফ্যান ঘুরলে ফ্যানের ক্যাটক্যাট আওয়াজটা থাকত। কুটুমিয়া মোমবাতি এনে রেখেছিল। মোমবাতিটা কোথায় আলাউদ্দিনের মনে পড়ছে না। খাটের পাশে টেবিলে থাকার কথা, টেবিলটা কোথায়? গভীর অন্ধকারও একসময় চোখে শুয়ে যায়। এই অন্ধকার চোখে শুয়েছে না কেন? এই তো খাটের নিচে শব্দ হলো, ফোঁস করে নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন চমকে উঠলেন। হঠাৎ তার মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে। প্রকাণ্ড কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে। প্রাণীটার নিয়মিত নিঃশ্বাসের শব্দ এখন তিনি পাচ্ছেন। ফোঁস ফোঁস শব্দ। তার গায়ের বোটকা গন্ধ নাকে লাগছে। খাটের নিচে গাদা করা খবরের কাগজ। এই তো প্রাণীটা এখন কাগজ ছিঁড়ছে। গলার ভেতর অস্পষ্ট শব্দও করছে, রাগী শব্দ। বাদর না তো? পুরানো ঢাকায় প্রচুর বাদর আছে। জানালা খোলা থাকলে মাঝে মাঝে এরা ঢুকে পড়ে, নানানভাবে মানুষকে বিরক্ত করে। এই অঞ্চলেও হয়তো বাদর আছে, তিনি জানেন না। আলাউদ্দিন কি করবেন ভেবে পেলেন না। একবার তার মনে হলো এটা দুঃস্বপ্ন। রাতের খাওয়া বেশি হয়ে গেছে, বদহজম হয়েছে। বদহজম থেকে দুঃস্বপ্ন দেখছেন। তিনি থাকেন 6 তলায়, দরজা বন্ধ করে শুয়েছেন। বাদর আসবে কোত্থেকে? না, একটু ভুল হয়েছে। তার ঘরের দরজা খোলাই ছিল। দরজা বন্ধ করার আগেই তিনি ঘুমিয়ে পড়েছেন। তার ঘরের দরজা খোলা থাকলেও বন্য কোনো পশু এসে ঘরে ঢুকবে না। তিনি তো সুন্দরবনের ভেতর কোনো ফরেস্টের বাংলোতে বাস করছেন না। সমস্যাটা কোথায়? খাটের নিচে কাগজ ছেঁড়া এখনও চলছে। অদ্ভুত একটা কথা আলাউদ্দিনের মাথায় এলো। খাটের নিচে কুটুমিয়া বসে নেই তো, হামাগুড়ি দিয়ে বসে আছে, কাগজ ছিঁড়ছে। মাথা খারাপ মানুষদের পক্ষে এই কাজটা অস্বাভাবিক কিছুই না। শেতাবগঞ্জের এক পাগল ছিল, হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাগলটার নাম সওদাগর। কেউ যদি জিজ্ঞেস করত, সওদাগর তুমি হাঁটো না কেন? সওদাগর বলতো, হাঁটলে ব্যালেন্সের সমস্যা হয় ভাইজান। সওদাগর পাগলা অনেক ইংরেজি জানত, কথাবার্তা বলতো খুবই স্বাভাবিকভাবে, শুধু হাঁটতো 4 পায়ে। কে জানে, কুটু হয়তো সওদাগরের মতোই মানসিক রোগী। আলাউদ্দিন কাপা কাপা গলায় ডাকলেন, কুটু। খাটের নিচ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি স্যার। আলাউদ্দিনের সারা শরীর হিম হয়ে গেল। এটা হতেই পারে না। খাটের নিচে কুটুমিয়া বসে থাকবে কেন? তিনি আবারও ডাকলেন, কুটু।
কুটু সঙ্গে সঙ্গে বলল, জি স্যার। আলাউদ্দিন জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? কিছু করছি না স্যার। খাটের নিচে বসে আছো কেন? কুটু জবাব দিল না, ফোঁস শব্দ করতে লাগলো। আলাউদ্দিন ভয়ে জমে গেলেন। বন্য পশুর চেয়ে মস্তিষ্ক বিকৃত মানুষ অনেক ভয়ঙ্কর। কুটুর উপর অশুভ কোনো কিছুর ভর হয়নি তো? আলাউদ্দিন আয়াতুল কুরসি সূরাটা পড়ার চেষ্টা করলেন। এই সূরাটা একবার ঠিকমতো পড়ে হাততালি দিলে খারাপ জিনিস দূরে চলে যায়। হাততালির শব্দ যত দূর যায়, অশুভ জিনিসগুলো তত দূরেই যায়। আলাউদ্দিন সূরা পড়ে শেষ করেছেন, কিন্তু হাততালি দিতে পারছেন না। হাততালি দেবার ক্ষমতা তার নেই। দুটি হাতই অসাড় হয়ে পড়ে আছে, যেন এই দুটা হাত তার নিজের না, অন্য কারোর হাত। এই দুই হাতের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আলাউদ্দিন চিৎকার করতে যাবেন, তখনই খুট করে শব্দ হলো। ঘরের বাতি জ্বলে উঠল, ফ্যান ঘুরতে লাগলো। আলাউদ্দিন ভাঙা গলায় ডাকলেন, কুটুমিয়া, কুটুমিয়া। থপ শব্দ করে কে যেন আসছে। কুটুমিয়াই আসছে, সে ছাড়া আর কে হবে? তার ঘরের দরজা ভেরানো, কেউ এসে দরজায় দাঁড়িয়েছে। কুটুমিয়া, কুটুমিয়া। জি স্যার। ভেতরে আসো। দরজা ঠেলে কুটুমিয়া ঢুকল। তার হাতে পানির গ্লাস, পানির গ্লাসে বরফ ভাসছে। পানির গ্লাস দেখে আলাউদ্দিনের মনে হলো তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এক গ্লাস পানিতে তার হবে না, এক কলসি পানি দরকার। কুটুকে দেখে তার লজ্জা লাগছে। সহজ স্বাভাবিক একজন মানুষ, তিনি ডেকেছেন বলে বুদ্ধি করে পানির গ্লাস নিয়ে চলে এসেছে। অথচ তিনি তার সম্পর্কে কত কিছু ভেবেছেন। মস্তিষ্ক বিকৃত, ভূতের ভর হয়েছে। ছি। কুটু। জি স্যার। হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, গরমে ঘুমটা গেল ভেঙে। পানি এনে ভালো করেছ, খুবই পানির পিপাসা হয়েছিল। আলাউদ্দিন এক নিঃশ্বাসে পানির গ্লাস শেষ করে কুটুকে বললেন, কুটু, দেখো তো আমার খাটের নিচে কিছু আছে কিনা। কুটু নিচু হয়ে খাটের নিচে দেখল, নিচু গলায় বলল, কিছু নাই স্যার। আলাউদ্দিন বললেন, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, কোন একটা জন্তু আমার খাটের নিচে বসে আছে। কুটু বলল, হাতে মুখে একটু পানি দেন। দিব, হাতে মুখে পানি দিব, তুমি আরেক গ্লাস পানি আনো। কুটু মিয়া পা থপথপ করতে করতে চলে গেল। আলাউদ্দিন খাট থেকে নামলেন, নিচু হয়ে খাটের নিচে উকি দিলেন। খাটের নিচে কেউ নেই তা ঠিক, তবে খাটের নিচে গাদা করে রাখা সমস্ত খবরের কাগজ কুচি কুচি করে ছেঁড়া। তিনি দুঃস্বপ্ন দেখেননি, কেউ একজন খাটের নিচে বসে সত্যি সত্যিই কাগজ ছিঁড়েছে। হাজি একরামুল্লাহ অবাক হয়ে বললেন, তোমার ঘটনা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন। একরামুল্লাহ সাহেব তাকে দেখে এত বিস্মিত কেন হচ্ছেন তা তিনি বুঝতে পারলেন না। এক সপ্তাহ পরে এসেছেন, এই জন্যই কি? তিনি মুক্তি প্রকাশনের পোষা লেখক, তাই বলে প্রতিদিন আসতে হবে এমন তো কথা নেই। হাজি সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তুমি আগে প্রতিদিনই একবার বাংলা বাজার আসতে, এবারে 6 দিন পরে আসলে, তাও আমি লোক পাঠিয়ে খবর দিয়েছিলাম বলে আসা। ঘটনা কি? আলাউদ্দিন বললেন, কোনো ঘটনা না। অসুখ বিসুখ হয়নি তো? আলাউদ্দিন নাসূচক মাথা নাড়লেন। হাজি সাহেব বললেন, অসুখ বিসুখ যে হয়নি সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, বরং ওজন বেড়েছে। তোমার শরীরে থলথলে ভাব চলে এসেছে, পাঞ্জাবির ভেতর দিয়ে ভুঁড়ি দেখা যাচ্ছে। ব্যাপার কি? আলাউদ্দিন বললেন, কোনো ব্যাপার না। বিয়ে শাদী করেছ নাকি? জি না, এই বয়সে বিয়ে শাদী।
পুরুষ মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে, গোপনে বিয়ে করে থাকলে স্বীকার করতে অসুবিধা নাই। বিয়ে করিনি। চেহারা ফর্সা হয়েছে, ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরেছ, তোমাকে ইস্ত্রি করা কাপড়ে কোনোদিন দেখেছে বলে মনে পড়ে না। আলাউদ্দিন বললেন, একটা কাজের লোক আছে, সেই কাপড় ধুয়ে দেয়, লন্ড্রি থেকে ইস্ত্রি করেই আনে, রান্না বান্না করে, ভালো রান্না, কুয়েতে বাবুর্চির কাজ করেছে। বলো কি, একেবারে বিদেশি বাবুর্চি? ভালো হয়েছে। চিরকুমার লোকদের যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো একজন ভালো বাবুর্চি। খাওয়া দাওয়ার কষ্টটাই চিরকুমার লোকদের আসল কষ্ট। ভাত আর ডিম ভাজি কতদিন খাওয়া যায়? আলাউদ্দিন বললেন, ঠিক বলেছেন। হাজী সাহেব বললেন, তোমাকে দুটা কাজের জন্য ডেকেছি, দুইটাই জরুরি। একটা আমার জন্য জরুরি, আরেকটা তোমার জন্য জরুরি। জি বলুন। হাত দেখার বইয়ের অবস্থা কি? একটা বই শেষ করতে তো এতদিন লাগার কথা না। আলাউদ্দিন ইতস্তত করে বললেন, আগে দিনে লিখতাম, রাতেও লিখতাম, এখন রাতে লিখতে পারি না। হাজী সাহেব বললেন, রাতে লিখতে পারো না কেন? রাতকানা রোগ হয়েছে? রাতে চোখে দেখো না? খাওয়া দাওয়ার পর আলসেমি লাগে। করো কি? 8টা বাজতেই ঘুমিয়ে পড়ো? ঘুমাতে ঘুমাতে 11টা বেজে যায়। খবরের কাগজ পড়ি, টিভি দেখি। টিভি কিনেছ নাকি? জি, একটা 14 ইঞ্চি টিভি কিনে ফেলেছি, কালার। কালার টিভি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেনার ইচ্ছা ছিল, কুটু বলল কিনবেন যখন কালার কিনেন। দেখলাম কুটুর কথাই বিবেচনা আছে। হাজী সাহেব অবাক হয়ে বললেন, কুটুকে? কুটু আমার বাবুর্চি। হাজী সাহেব আবারও অবাক হয়ে বললেন, তোমার বাবুর্চি এখন বলে দিচ্ছে তুমি কি কিনবে কি কিনবে না? আলাউদ্দিন মাথা নিচু করে বললেন, ওর বিবেচনা খারাপ না। বেশি বিবেচনা হওয়াটা আবার ভালো না, শেষে দেখা যাবে তোমার বইপত্র সে লিখে দিচ্ছে। যাই হোক, 7 দিন সময়, এর মধ্যে বই শেষ করবে। আজ বুধবার, আরেক বুধবারে পাণ্ডুলিপি নিয়ে চলে আসবে। জি আচ্ছা, এখনো ঠিক। তুমি এসেই যাই যাই করছো কেন? লক্ষ্য করেছি তুমি এর মধ্যে 3-4 বার ঘুরে দেখেছ। চুপচাপ বসো, দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবে। মোরগ পোলাও আনতে বলেছি, মোরগ পোলাও খেয়ে তারপর যাবে। অসুবিধা আছে? জি না। উসখুস করছো কেন? বারবার পকেটে হাত দিচ্ছ। পকেটে কি, পিস্তল নাকি? চাঁদাবাজরা পিস্তল নিয়ে যখন আসে তখন বারবার পকেটে হাত দেয়। কি আছে পকেটে? কিছু না। কিছু একটা তো পকেটে নিশ্চয়ই আছে, বের করো দেখি জিনিসটা কি। আলাউদ্দিন পকেট থেকে সিগারেটের প্যাকেট এবং ম্যাচ বের করলেন। তাকে খুবই বিব্রত মনে হলো। হাজী সাহেব বললেন, তুমি সিগারেট খাও? তা তো জানতাম না। আগেও খেতে নাকি সম্প্রতি ধরেছ? না, এখন 1-2টা খাই। খাও, ভালো কথা, এত লজ্জা পাচ্ছ কেন? ধরাও একটা সিগারেট। উসখুস করার কারণ এখন স্পষ্ট হলো। নেশাখোররা সময় মতো নেশা করতে না পারলে উসখুস করে। ধরাও একটা সিগারেট। না থাক। থাকবে কেন? খাও। নেশার জিনিস সময় মতো না খেলে মেজাজ খারাপ হয়। আমি চাই না আমার সামনে মেজাজ খারাপ করে কেউ বসে থাকবে। দেখি আমাকে একটা সিগারেট দাও, তোমার সামনে ধরিয়ে তোমার লজ্জা ভেঙে দেই। আমি যে সিগারেট একেবারে খাই না তা না, তোমার ভাবির সঙ্গে ঝগড়া হলে খাই। হাজী সাহেব সিগারেট ধরালেন, আলাউদ্দিনও ধরালেন। তবে তিনি খানিকটা সংকুচিত হয়ে রইলেন, কারণ তিনি একজন হাজী এবং ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। এই জন্যই সংকোচ। তিনি বলেছেন 1-2টা খাই। ঘটনা সেরকম না। গত কয়েকদিন হলো প্রচুর সিগারেট খাচ্ছেন। বিশেষ করে রাতে খাওয়ার পর মুখে একটা পান দিয়ে যখন টিভির সামনে বসেন তখন সিগারেট খেতে বড় ভালো লাগে। টিভি দেখার ব্যবস্থাটাও কুটুমিয়া খুব আরামদায়ক করেছে। টিভিটা বসিয়েছে লেখালেখির টেবিলে। তিনি এখন খাটে আধশোয়া অবস্থায় থেকে
টিভির দিকে তাকিয়ে থাকতে পারেন। টিভিতে বিশেষ কিছু যে দেখেন তা না, সিগারেট ধরিয়ে একটা চ্যানেল দেখতে থাকেন। সিগারেট শেষ হওয়া মাত্র অন্য একটা ধরিয়ে চ্যানেল বদলে দেন। কেবল লাইন নেওয়াতে এই সুবিধাটা হয়েছে, অনেকগুলি চ্যানেল। আলাউদ্দিন, জি? এখন আর একটা জরুরি বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা আছে, মন দিয়ে শুনতে হবে। জি আচ্ছা। তোমাকে আমি স্নেহ করি, এই ব্যাপারটা আশা করি তুমি জানো। জি জানি। তুমি নির্বিরোধী মানুষ, অহংকার নাই, ভদ্র বিনয়ী, কখনো মিথ্যা বলো না, এই জন্যই পছন্দ। আমি যে তোমার মঙ্গল চাই এই বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? জি না। হামিদা নামের দুঃসম্পর্কের আমার এক আত্মীয় আছে, দুঃখী মেয়ে। প্রায় 20 বছর আগে তার স্বামী মারা যায়। মেয়েটা পড়ে যায় অকল সমুদ্রে। মেয়েটা রূপবতী। তাকে বিয়ে করানোর জন্য আমরা চেষ্টা করেছি, সে রাজি হয় না। তার প্রতিজ্ঞা জীবনে বিবাহ করবে না। সে একটা চাকরি নিল, 2 মেয়েকে মানুষ করতে লাগলো, যাকে বলে জীবন সংগ্রাম। আলাউদ্দিনের সিগারেট শেষ হয়েছে, তার আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছা করছে। হাজী সাহেব কি মনে করবে এই ভেবে ধরাতে পারছেন না। আলাউদ্দিন, জি? এরকম উসখুস করছো কেন? যা বলছি মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছি হাজী সাহেব। হামিদার মেয়ে দুইটাই মায়ের মতো সুন্দরী হওয়ায় দুইজনেরই খুব ভালো বিয়ে হয়েছে। 2টা মেয়েই এখন আছে বিদেশে। একজন থাকে স্বামীর সঙ্গে সিঙ্গাপুর, আর একজন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আলাউদ্দিন বললেন, খুব ভালো। হাজী সাহেব বললেন, যতটা ভালো মনে হচ্ছে তত ভালো না। হামিদা পড়েছে মহাবিপদে। একা বাস করতে হয়, নিঃসঙ্গ জীবন। আজে বাজে দুষ্ট লোক তাকে নানাভাবে ত্যক্ত করে। বিয়ে করলে এই সমস্যা থেকে সে বাঁচবে। তাকে অনেকবার বোঝানোর পর এখন সে বিয়ে করার ব্যাপারে নিমরাজি হয়েছে। মেয়ে দুটি চাচ্ছে মা বিয়ে করে সুখী হোক। বাংলাদেশি মেয়েরা বিধবা মায়ের বিয়ের ব্যাপারে আগ্রহী হয় না। এরা যে হয়েছে সেটা আল্লাহর রহমত বলতে হবে। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরিয়ে ফেললেন। হাজী সাহেব কিছু বললেন না, বরং মুখ হাসি হাসি করে আলাউদ্দিনের দিকে খানিকটা ঝুঁকে এলেন। নিচু গলায় বললেন, হামিদা বানুকে তুমি বিয়ে করো না কেন? আলাউদ্দিন থতমত খেয়ে বললেন, আমি? হ্যাঁ তুমি। আমার ধারণা হামিদার পাত্র হিসেবে তুমি খুবই উপযুক্ত। মেয়েটা ভালো, তরুণী বয়সে সে অপূর্ব রূপবতী ছিল। সেই রূপের খানিকটা এখনো আছে। তাকে দেখে মনে হয় না তার বয়স 45। তুমি তার ছবি দেখেছ, সুন্দরী কিনা তুমিই বলো। আমি কখন দেখলাম? তোমার রান্নার বইয়ের ফ্ল্যাপে অধ্যাপিকা হামিদা বানুর ছবি আছে। এই হলো সেই হামিদা বানু। উনি অধ্যাপিকা? আরে না, বই চালাবার জন্য লেখা। বিয়ে পড়ার সময় বিয়ে হয়ে গেল বলে আর পড়াশোনা হয়নি। এখন এজি অফিসে কাজ করে, জুনিয়র অডিটর। মাসে সব মিলিয়ে ঝিলিয়ে 6-7 হাজার টাকার মতো বেতন পায়। তোমাদের দুজনের সংসার এই টাকায় চলে যাবার কথা। তোমার এই বিষয়ে মত কি? আলাউদ্দিন বিব্রত গলায় বললেন, বিয়ের কথা কখনো ভাবিনি। হাজী সাহেব বিরক্ত গলায় বললেন, কখনো ভাবনি বলে যে কোনোদিন ভাববে না তা তো না, এখন ভাবো। এখন ভাববো? তুমি এমন ভাব করছো যেন এই মুহূর্তেই তোমাকে বিয়ে করতে হবে। তুমি হ্যাঁ বলবে আর আমি কাজে ডেকে নিয়ে আসবো। চিন্তা ভাবনা করো, সময় নাও। আত্মীয় স্বজনদের সঙ্গে আলাপ করতে চাইলে আলাপ করো। জি আচ্ছা। তোমার বয়স কত? এই নভেম্বরে 53 হবে। অনেক বয়স, বিয়ে করার বয়স না, কবরে চলে যাওয়ার বয়স। যাই হোক, চিন্তা করে বলো। জি আচ্ছা। মেয়েকে যদি দেখতে চাও, কথাবার্তা বলতে চাও, সেই ব্যবস্থা করা যায়। একদিন বিকেলে বাসায় গিয়ে চা খেয়ে এলাম। জি আচ্ছা। কবে যাবে বলো? আপনি যেদিন ঠিক করবেন সেদিনই যাব। আপনার বিবেচনা। আমার বিবেচনা যদি হয় তাহলে আজই চলো। আলাউদ্দিন হতাশ গলায় বলল, আজকে যাব?
হাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, কথা শুনে চিমসা মেরে গেলে কেন? আজ যাওয়াই তো ভালো, কোনো কিছু ঝুলিয়ে রেখে লাভ নাই। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কোনো খবর না দিয়ে চলে গেলাম। হামিদাকে বললাম, হামিদা, আমার এক লেখককে নিয়ে এসেছি, ভালো করে চা খাওয়া, অসুবিধা আছে? জি না। অসুবিধা থাকলে বলো। তোমার মুখ দেখে মনে হচ্ছে আমি তোমাকে জোর করে বিয়ে দিচ্ছি। এখানে জোর করার কিছু নাই। হায়াত, মত, রিজিক, ধন দৌলত এবং বিবাহ, এই 5টা জিনিস আল্লাহ পাক নিজে দেখেন। আল্লাহ পাক চাইলে বিবাহ হবে, না চাইলে হবে না। জি, তা তো ঠিকই। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন, তবে তার মন খুবই খারাপ হয়ে গেল। বিবাহ সংক্রান্ত কথাবার্তায় যে তার মন খারাপ হয়েছে তা না। মন খারাপের প্রধান কারণ, আজ দুপুরে মোরগ পোলাও খেতে হবে। হাজী সাহেব যে দোকান থেকে মোরগ পোলাও আনান, সেই দোকানের মোরগ পোলাও অত্যন্ত ভালো। কিন্তু যতই ভালো হোক, কুটুমিয়ার রান্নার পাশে কিছুই না। আজ দুপুরে কুটুমিয়া বিশেষ আয়োজন করেছে। ইলিশ মাছের ডিম রাঁধছে, ইলিশ মাছের ডিমের ঝোল, ইলিশ মাছের ডিমের ভাজা। এই 2 জিনিস আগেও একদিন খেয়েছেন, মনে হয়েছে বেহেশতি কোনো খানা। আজ সেই 2 আইটেম আবার রাতে বলে এসেছেন। কুটু এই 2টা তো রাঁধবেই, তার সঙ্গে বাড়তি এমন কোনো আইটেম করবে যে সম্পর্কে তিনি কোনো চিন্তাই করেননি। কবে যেন পাতার একটা বড়া খেয়েছেন, আহা কি জিনিস! বেসনে ডুবিয়ে গরম গরম ভেজে পাতে দিয়েছে। খাওয়ার সময় মনে হয়েছে বিশাল কোনো বটগাছের সব পাতা যদি এরকম বেসনে ভেজে দেয়, তিনি খেয়ে ফেলতে পারবেন। আলাউদ্দিন, জি? তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? জি না, দুশ্চিন্তাগ্রস্ত না। তোমার মন না চাইলে থাক, যেতে হবে না। আমি আমার ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছি তা কিন্তু না। হামিদার পাত্র হিসেবে তোমাকে আমার পছন্দ, এটাই আমার আগ্রহের কারণ। আলাউদ্দিন বললেন, আমি আপনার সঙ্গে বিকালে যাব। তোমার কথা শুনে ভালো লাগলো। আমি নিশ্চিত আমার ভাগ্নের সঙ্গে কথা বলে তোমারও ভালো লাগবে। অতি বুদ্ধিমতী মেয়ে, তোমাদের দুজনের মিলবেও ভালো। তোমার বুদ্ধি কিছু কম আছে, তোমার কম বুদ্ধি ওই মেয়ে পুষিয়ে দিবে। আলাউদ্দিন কিছু বললেন না, চুপ করে রইলেন। হাজী সাহেব বললেন, তোমার বুদ্ধি কম বলেছি এতে রাগ করনি তো? জি না। তোমাকে অত্যধিক স্নেহ করি বলেই বলেছি, স্নেহ না করলে বলতাম না। দুপুরে মোরগ পোলাও খুবই ভালো ছিল। আলাউদ্দিন তেমন মজা পেলেন না, তার মন পড়ে রইল ইলিশ মাছের ডিমে। দুপুরে খাওয়ার পর তিনি হাজী সাহেবের বইয়ের দোকানে কিছুক্ষণ ঘুমালেন। বিকেলে গেলেন হাজী সাহেবের সঙ্গে তার ভাগ্নের বাসায় চা খেতে। এই ঘটনায় তিনি যে কোনো উত্তেজনা অনুভব করলেন তা না, দায়িত্ব পালনের মতো যাওয়া। একা একা বাস করে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। বিয়ের মতো ঝামেলায় জড়ানো তার জন্য বিরাট বোকামি হবে। জীবনে অনেক বোকামি তিনি করেছেন। হাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে এই বোকামিটাও তিনি করে ফেলবেন বলে মনে হচ্ছে, তবে তা নিয়ে তিনি তেমন দুশ্চিন্তা বোধ করলেন না। দরজা খুলে দিল হামিদা। সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার বইয়ের ফ্ল্যাপে যে মহিলার ছবি, বাস্তবের মহিলা তার চেয়েও রূপবতী। দেখে মনে হচ্ছে 25-26 বছরের মেয়ে। মহিলার 2টি মেয়ে আছে এবং দুজনেরই বিয়ে হয়ে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। হাজী সাহেব বললেন, হামিদা কেমন আছিস রে মা? হামিদা খুশি খুশি গলায় বলল, খুব ভালো আছি মামা। তুমি এতদিন পরে কি মনে করে? তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর এখানে 1 কাপ চা খেয়ে যাই, চায়ের পিপাসা হয়েছে। হামিদা বললেন, তুমি আর 2 মিনিট পরে এলেই আমাকে পেতে না। আমি বের হচ্ছিলাম, বেবি ট্যাক্সি ডেকে এনেছি। বাসার সামনে বেবি ট্যাক্সি দেখোনি? যাচ্ছিস কোথায়? ধানমন্ডি 27 নম্বরে। বেবি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দে, আমি তোকে নামিয়ে দেব। আমি একজন লেখককে নিয়ে এসেছি, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্নার লেখক। প্রাইভেট কলেজে ইসলামিক ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখন হয়েছেন রান্নার বইয়ের লেখক। সবই আল্লাহর ইচ্ছা। হামিদা আলাউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে আমি খুবই লজ্জা পাচ্ছি।
বই লিখেছেন আপনি, ছবি ছাপা হয়েছে আমার। মামা যে আমার ছবি নিয়ে এই কাজ করবেন আমি স্বপ্নেও ভাবিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা না করে আপনি কিন্তু যেতে পারবেন না। আলাউদ্দিন কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটা এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে বলল আমাকে ক্ষমা না করে আপনি যেতে পারবেন না। সেই কথার উত্তরে তারও সুন্দর করে কিছু বলা উচিত। মুখে কোনো কথাই আসছে না। হাজী সাহেব বললেন, ক্ষমা করার কিছু নাই। আলাউদ্দিন বই লেখে নাই, অন্যের বই থেকে কপি করেছে। আলাউদ্দিন যদি সত্যি সত্যি বইয়ের লেখক হতো তাহলে না হয় ক্ষমা করার প্রশ্ন আসতো। আলাউদ্দিন আগ্রহ নিয়ে বসার ঘর দেখছেন। কি সুন্দর সিমছাম। ঘরে অনেক আসবাবপত্র, তারপরেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। দেয়ালে অতি রূপবতী দুই তরুণীর ছবি। এরা যে হামিদা বানুর মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। অবিকল মায়ের মতো চেহারা। মেয়ে দুটির ছবির উপরে একজন যুবকের ছবি, সানগ্লাস পরা যুবক। সে বেলুন ফোলাচ্ছে। এই যুবকের সঙ্গে মেয়ে দুটির চেহারার কোনো মিল নেই। তারপরেও বলে দেয়া যায় এই যুবক মেয়ে দুটির বাবা। হামিদা চা নিয়ে এসেছে। চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে সে লজ্জিত গলায় বলল, চায়ের সঙ্গে দেব এমন কিছুই নেই। অন্যদিন বাসি চানাচুর হলেও থাকে, আজ তাও নেই। হাজী সাহেব বললেন, কিছু লাগবে না। হামিদা বলল, মামা তোমার লাগবে না, কিন্তু তুমি মেহমান নিয়ে এসেছ। হাজী সাহেব বললেন, আলাউদ্দিন মেহমান না, সে বলতে গেলে ঘরের মানুষ। তোর মেয়েরা কেমন আছে? হামিদা বললেন, চিঠিতে তো সবসময় লেখে খুব ভালো, তবে যতটুকু ভালো আছে বলে লেখে ততটা ভালো আছে বলে মনে হয় না। অসুখ বিসুখ যখন হয় আমি দুশ্চিন্তা করব বলে আমাকে জানায় না। হাজী সাহেব বললেন, এটাই তো ভালো। হামিদা বলল, এটা ভালো না, আমি সবসময় সত্যিটা জানতে চাই। মিথ্যা ভালো সংবাদের চেয়ে সত্যি খারাপ সংবাদ অনেক ভালো। হাজী সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোমার ঘটনা কি? বাড়িতে ঢোকার পর থেকে যে তুমি ঝিম ধরে বসে আছো, তোমার ঝিম তো দেখি কাটছে না, কথা বলো। আলাউদ্দিন বিব্রত গলায় বললেন, কি কথা বলবো? কিছু একটা বলো। কোনো কথাই যদি মনে না আসে হামিদাকে জিজ্ঞেস করো, আপনার মেয়ে দুটোর নাম কি? আলাউদ্দিন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে দুটোর নাম কি? হামিদা হেসে ফেলল, তবে অতি দ্রুত হাসি থামিয়ে বলল, আমার এক মেয়ের নাম রু, আরেক মেয়ের নাম নু, দুজনের মিলিত নাম রুনু। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, ও আচ্ছা। হামিদা বলল, আমার মেয়েদের নাম এক অক্ষরের, এটা শুনে আপনার অবাক লাগলো? আলাউদ্দিন বললেন, সামান্য লেগেছে। আপনার চেহারা দেখে সেটা বোঝা যায়নি। এক অক্ষরের নামের পেছনে সুন্দর একটা গল্প আছে, গল্পটা বলি। এদের বাবার খুব শখ ছিল, আমাদের প্রথম সন্তান মেয়ে হলে তার নাম রাখবে রুনু। মেয়ে হলো ঠিকই, যমজ মেয়ে হয়ে গেল। তার বাবা রুনু নামটাকে ভেঙে একজনের নাম রাখল রু, আরেকজনের নাম রাখল নু। হাজী সাহেব অবাক হয়ে বললেন, কই এই গল্প তো আমি জানি না। হামিদা বলল, মামা তুমি আমার অনেক গল্পই জানো না। আমি যে শুধু দুঃখী মেয়ে তা না, আমার জীবনে অনেক মজার মজার গল্প আছে। হাজী সাহেব হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বললেন, 10 মিনিটের জন্য আমি একটু ঘুরে আসি। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। হাজী সাহেব বিরক্ত মুখে বললেন, তুমি যাচ্ছ কোথায়? তুমি বসো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসব। আমার একজন লেখক থাকে 121 নম্বর বাসায়, তাকে একটা তাগাদা দিয়ে আসি। আলাউদ্দিন বললেন, আমিও সঙ্গে আসি। হাজী সাহেব বললেন, তোমাকে নিয়ে যাব না, এক লেখক আরেক লেখককে পছন্দ করে না। তুমি হামিদার সঙ্গে গল্প করো, আরেক কাপ চা খাও। চা শেষ হতে হতে আমি চলে আসব। হাজী সাহেব হন্তদন্ত হয়ে বের হলেন। আলাউদ্দিন অস্বস্তি নিয়ে বসে আছেন। মেয়েদের সঙ্গে এমনিতেই তার কথা বলার অভ্যাস নেই, তার উপর যে মেয়েটি তার সামনে বসে আছে
তার সঙ্গেই বিয়ের কথা হচ্ছে। বড় ঝামেলায় পড়া গেল। হামিদা বলল, আপনি কি আরেক কাপ চা খাবেন? আলাউদ্দিন বললেন, জি না, চা খাবো না। হামিদা বলল, মামা 10 মিনিটের মধ্যে আসবেন না, দেরি করবেন। আপনি ধরে রাখুন মামার ফিরতে আধা ঘন্টার মতো সময় লাগবে। উনি আধা ঘন্টা সময় দিয়েছেন যাতে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। পাত্র হিসেবে উনি যে আপনাকে এখানে নিয়ে এসেছেন আমি বুঝতে পারিনি। হঠাৎ ওনার মাথায় ঢুকেছে আমাকে বিয়ে দিতে হবে। আমি কিছুতেই তাকে বোঝাতে পারছি না যে আমি বিয়ে করব না। আপনি সত্যি করে বলুন তো, মামা কি আপনাকে পাত্রী দেখার কথা বলে এখানে এনেছেন? আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হামিদা বলল, কি লজ্জার কথা চিন্তা করুন। আমার এত বড় বড় মেয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করছে, এখন কিসের বিয়ে? বিয়ে যদি করতাম আগেই করতাম। আলাউদ্দিন বলল, তা তো ঠিকই। হামিদা বিরক্ত গলায় বলল, আগে বিয়ের কথা বললে চিৎকার চেঁচামেচি করতাম, এখন বিরক্ত হয়ে চুপ থাকি। এর থেকে মামার ধারণা হয়েছে আমি নিমরাজি। ছি। আলাউদ্দিন বললেন, আপনি আমার ওপর রাগ করবেন না। হামিদা বলল, আপনার ওপর কেন রাগ করব? কেউ যদি ভুলিয়ে ভালিয়ে আপনাকে এখানে নিয়ে আসে আপনি কি করবেন? আলাউদ্দিন বললেন, আমার খুব সিগারেট খেতে ইচ্ছে করছে, আমি বারান্দা থেকে একটা সিগারেট খেয়ে আসি। বারান্দায় সিগারেট খেতে হবে না, এখানেই খান। আলাউদ্দিন বলল, সবচেয়ে ভালো হয় আমি যদি চলে যাই। আজ সারাদিন বাইরে কাটিয়েছি, শরীর ঘামে চটচট করছে। হামিদা বলল, মামা এসে যদি দেখেন আপনি নেই তাহলে আপনার উপর খুব রাগ করবেন। আপনি মামার রাগকে ভয় করেন না? জি করি। তাহলে চুপচাপ বসে থাকুন, আমি আবার চা নিয়ে আসছি, চা খান। গল্প করে আধা ঘন্টা সময় পার করে দিন। আমি আসলে গল্প করতে জানি না। আপনার জীবনের মজার কোনো ঘটনার কথা বলুন। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, আমার জীবনে আসলে মজার কোনো ঘটনা ঘটেনি। কখনোই ঘটেনি? জি না। ঘটতেই হবে। আমার ধারণা আপনার জীবনে প্রচুর মজার ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। যে পোকা মিষ্টি আমের ভেতর জন্মায় সে মিষ্টি রসের ব্যাপারটা ধরতে পারে না। সে মনে করে সে তার জীবনটা রসকসহীন অবস্থায় পার করে দিচ্ছে। আলাউদ্দিন একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে মনে হলো রাতে হঠাৎ যে ভয় পেলেন সেই ঘটনা এই মহিলাকে কি বলা যায়? তার কাছে মনে হচ্ছিল কুটু তার খাটের নিচে বসে আছে। তিনি কুটুর সঙ্গে কিছু কথাও বললেন। খাটের নিচের কাগজগুলি পাওয়া গেল ছেঁড়া। এই গল্প বলাটা কি ঠিক হবে? মনে হচ্ছে ঠিক হবে না। হামিদা তার দিকে ঝুঁকে এসে বলল, বলুন শুনি। আলাউদ্দিন বললেন, কি বলবো? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি একটা গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন, আবার দ্বিধায় পড়ে গেছেন। গল্প বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। দ্বিধা দূর করে গল্পটা বলুন। আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে গল্প শুরু করলেন। হামিদা খুবই আগ্রহ নিয়ে গল্পটা শুনছে। এত আগ্রহ নিয়ে শোনার মতো কি গল্প? আলাউদ্দিন গল্প শেষ করলেন। হামিদা বলল, আপনি নিজে দেখলেন খাটের নিচে সব কাগজ ছেঁড়া? জি। আপনার গল্পের খুব সহজ একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেই। দিন। যদিও আপনার জীবন কেটেছে একা একা, তারপরেও আপনি খুব ভীত টাইপের মানুষ। কারণ আপনি নিজেই বলেছেন আপনি অন্ধকার সহ্য করতে পারেন না। ওই রাতে আপনি খুবই ভয় পেয়েছিলেন। অতিরিক্ত ভয় পেলে মানুষ মন গড়া জিনিস দেখে, মন গড়া জিনিস কল্পনা করে। পুরোটাই আপনার কল্পনা। আলাউদ্দিন বললেন, আমি যে দেখলাম খাটের নিচে সব কাগজ ছেঁড়া। হামিদা বলল, আমার ধারণা আপনি কয়েকটা ছেঁড়া কাগজ দেখেছেন। আপনার উত্তপ্ত মস্তিষ্ক সেই কয়েকটা ছেঁড়া কাগজ দেখে ভেবেছে সব কাগজ ছেঁড়া। আপনি নিশ্চয়ই সকালে ছেঁড়া কাগজের টুকরা দেখেননি, দেখেছেন? আলাউদ্দিন বললেন, জি না,
কুটু ঘর ঝাড় দিয়ে পরিষ্কার রাখে। আপনার বাবুর্চি কুটু মানুষটা কেমন? ভালো, খুব ভালো রান্না করে। এর রান্না একবার খেলে অন্য কোনো কিছু আপনি আর মুখে দিতে পারবেন না। আজ দুপুরে তার ইলিশ মাছের ডিম রান্না করার কথা। হামিদা হাসতে হাসতে বলল, আপনি বলেছিলেন আপনি গল্প করতে পারেন না। এতক্ষণ খুব সুন্দর করে গল্প করলেন। 30 মিনিট পার করে দিয়েছেন, মামাও চলে এসেছেন। তার পায়ের শব্দ পাচ্ছি, আপনি পাচ্ছেন না? জি না। আপনার কান তীক্ষ্ণ না, পায়ের শব্দ না পেলেও কলিং বেল বাজার শব্দ শুনবেন। হামিদার কথা শেষ হবার আগেই কলিং বেল বাজল। হামিদা দরজা খুলে দিল। হাজী সাহেব ঘরে ঢুকলেন না, তার নাকি অনেক দেরি হয়ে গেছে। হামিদার বাসা থেকে বের হয়ে হাজী সাহেব নিচু গলায় জিজ্ঞেস করলেন, আলাউদ্দিন, আমার ভাগ্নিকে পছন্দ হয়েছে? আলাউদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, জি। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করি। কথাবার্তার অবশ্য তেমন কিছু নেইও। হামিদার যদি তোমাকে পছন্দ হয় তাহলে আগামীকালও বিয়ে হতে পারে। তোমার কি আত্মীয় স্বজন কারোর সঙ্গে কথা বলার দরকার আছে? আলাউদ্দিন জবাব দিলেন না। হাজী সাহেব বললেন, তোমার নিকট আত্মীয় স্বজন কে আছে? আমার এক বোন আছে, ছোট বোন। সে কোথায় থাকে? কুষ্টিয়ার ভেড়ামারায় থাকতো, এখন বদলি হয়ে চিটাগাং গিয়েছে। চিটাগাংয়ের ঠিকানা জানি না। ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? হ্যাঁ আছে, তাদের ঠিকানা জানি না, যোগাযোগ নাই। এক ফুপু থাকেন যাত্রাবাড়িতে, তার বাসা চিনতাম, অনেকদিন যাওয়া হয় না। এখন চিনব কিনা বুঝতে পারছি না। যাই হোক, তুমি সময় নাও, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করো। আমিও হামিদাকে জিজ্ঞেস করি, দেখি তার মতামত কি। আলাউদ্দিন বললেন, উনি বিবাহ করবেন না। হামিদা বিয়ে করবে কি করবে না সেটা তার বলার কথা, তুমি বলছো কেন? একবারে কথা বলবে না? জি আচ্ছা, তোমার সঙ্গে তাহলে আগামী বুধবার দেখা হবে। জি। লেখা শেষ করে নিয়ে আসবে। জি আচ্ছা। বলেই আলাউদ্দিন হাঁটা শুরু করলেন, যেন তার বাড়ি ফেরার খুবই তাড়া। অনেক দেরি হয়ে গেছে, আর এক মুহূর্তও থাকা যাবে না। বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল। তিনি স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ বুকের উপর পাথর চেপেছিল, সেই পাথরটা নেই। নিজেকে খুবই হালকা লাগছে। নিজের বাসায় ফিরে এত আনন্দ এর আগে তিনি পেয়েছেন বলে মনে পড়ল না। কুটুমিয়া। জি স্যার। গোসল করব, গরম পানি দাও, শরীর ঘামে ভর্তি। আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলস্থুল করব। গরম পানি দেওয়া আছে স্যার। বলো কি, তুমি তো দেখি অন্তর্যামী হয়ে যাচ্ছ। অন্তর্যামী কি জানো? যে মনের কথা বলতে পারে সে অন্তর্যামী। রাতের খাবার কি কুটুমিয়া? রাতে মাংস করেছি স্যার। ইলিশ মাছের ডিমের কি হলো? ডিমও আছে। গুড, ভেরি গুড। হিলসা ফিশ এগ কারি। আলাউদ্দিন বাথরুমে ঢুকলেন। বালতি ভর্তি গরম পানি, সাবান তোয়ালে সব সাজানো। বাথরুমের দরজার ওপাশ থেকে কুটুমিয়া বলল, চা খাইবেন স্যার? আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, গোসল করতে করতে চা খাবো কিভাবে? আপনি চা খাইবেন, আমি গায়ে সাবান ডলা দিব। আলাউদ্দিন ইতস্তত করতে লাগলেন। হ্যাঁ বলবেন নাকি না বলবেন মন স্থির করতে পারছেন না। কুটুমিয়া ঘরদুয়ার ঝকঝকে করে রাখে, কিন্তু তাকে দেখে নোংরা মনে হয়। মনে হয় দীর্ঘদিন এ লোক গোসল করেনি। গা থেকে সবসময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে। আলাউদ্দিন বললেন, আনো দেখি 1 কাপ চা, আর পিঠে সাবান ডলে দাও। সারা শরীরে সাবান ডলার দরকার নেই। চা মনে হয় তৈরিই ছিল। নিমিষের মধ্যে কুটুমিয়া চা এনে দিল। আলাউদ্দিন একটা সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। কুটুমিয়া পিঠে সাবান ডলছে, গরম পানি ঢালছে। আলাউদ্দিনের কাছে মনে হচ্ছে তিনি এত আরাম সারা জীবনে পাননি। আরামে বারবার তার চোখ বুজে যাচ্ছে।
মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়লেন। চা সিগারেট খেতে খেতে গোসলের এত আনন্দ কে জানত? কুটু। জি স্যার। দাও, সারা শরীরেই সাবান মাখিয়ে দাও। যাহা 52 তাহা 53। জি আচ্ছা স্যার। এত ভালো মাসাজ শিখেছো কোথায়? কোনোখানে শিখি নাই স্যার, পাইলট স্যারের শরীর মাসাজ করতাম। উনিও কি চা সিগারেট খেতে খেতে গোসল করতেন? জি না, ওনার বাড়িতে বাথটাব ছিল। বাথটাবে গরম পানি দিতাম, ফোম দিয়া ফেনা তুলতাম। উনি শুইয়া শুইয়া ব্লাডি মেরি খাইতেন, আর আমি শরীর টিপতাম। ব্লাডি মেরি কি জিনিস? একটা মিক্সার, খাইতে অতি সুস্বাদু। তুমি বানাতে পারো? জি পারি, পাইলট স্যারের কাছে শিখেছি। বানাতে কি কি লাগে? অনেক কিছু লাগে। 3 আঙ্গুল ভদকার মধ্যে। আলাউদ্দিন অবাক হয়ে বললেন, ভদকা মদ না? কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। আলাউদ্দিন বললেন, থাক, বলার দরকার নাই। আমি শিক্ষক মানুষ, মদ বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না। আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলের জামে মসজিদের ইমাম। জীবনে কোনো ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আসর রাখতে তার মৃত্যু হয়, আসরের নামাজও তার কাজা হয় নাই। নামাজ শেষ করে বিছানায় শুয়েছেন, কিছুক্ষণের মধ্যে মৃত্যু। কুটুমিয়া কথা বলছে না, নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে, গায়ে গরম পানি ঢালছে, শরীর মাসাজ করছে। আলাউদ্দিন ভাবছেন, এই আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না। আলাউদ্দিন বললেন, কুটুমিয়া। জি স্যার। তোমার পাইলট স্যার খুব মদ খেতেন? চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন। একা মানুষ, কিছু করার নাই। একা মানুষ কেন? স্ত্রী মারা গেছিলেন, ছেলে মেয়েরা বড় হইয়া চইলা গেছে দেশে বিদেশে। আমার মতো অবস্থা, সে ছিল ধনী আর আমি গরিব। পার্থক্য এটাই, ঠিক না? প্রাইভেট কলেজের শিক্ষক ছিলাম, বেতনের কারবার নাই, ছাত্রই নাই, বেতন কোত্থেকে আসবে? কলেজের বেশিরভাগ শিক্ষকের তার বাড়িতে লজিংয়ের মতো থাকত। নামেই কলেজের শিক্ষক, আসলে লবডঙ্কা। লবডঙ্কা মানে জানো? জি না। মানে জানার দরকার নাই, শরীর টিপছ, শরীর টিপো। জি আচ্ছা। ব্লাডি মেরি জিনিসটা কিভাবে বানায় বলো তো শুনি? খাচ্ছি না যখন, তখন তার দোষ হচ্ছে না। কিভাবে বানায় শুনে রাখি। 3 আঙ্গুল ভদকা, তারপর কি? ওয়েস্টার সস 6 ফোঁটা, তাবাসুম 7 ফোঁটা, গোলমরিচের গুঁড়া, লবণের চামচের আধা চামচ, লেবুর রস 4 চামচে আধা চামচ, ট্রিপল শেক 1 ফোঁটা, একটা কাঁচামরিচ মাঝখান দিয়া ছিললে তার অর্ধেকটা। এইসব জিনিস একসাথে মিশানোর পরে দিতে হইব টমেটো জুস। ডিপ ফ্রিজে রাখতে হইব 10 মিনিট। ডিপ ফ্রিজ থেকে বাইর কইরা বরফের কুচি দিয়া খাইতে হইব। বলো কি, এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন? জি, দিনে এই জিনিস আর রাতে মার্গারিটা খাইতেন। সেটা কি? মার্গারিটা খাইতে খুবই সুস্বাদু। যত সুস্বাদুই হোক, আমি এর মধ্যে নেই। তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে, বাংলাদেশে এইসব জিনিস নিশ্চয়ই পাওয়া যায় না। ভদকা পাওয়া যায় রাশিয়াতে। রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষেই ভদকা আনা সম্ভব, আমার পক্ষে না। কুটু গলা নামিয়ে বলল, ভদকা ঘরে আছে স্যার, ফ্রিজে 1 বোতল আছে। আলাউদ্দিন আতকে উঠলেন, ফ্রিজে ভদকা কোত্থেকে আসলো? পাশের ফ্ল্যাটের সাইফুদ্দিন সাহেব রাইখা গেছেন, তার বন্ধুরা দেখলে খাইয়া ফেলবে, এই জন্যে রাইখা গেছেন। খবরদার, তুমি আবার ভদকা ফদকা দিয়ে কিছু বানাবে না। আমাদের পুরো পরিবার ইসলামিক লাইনের। ক্লাস 7-এ পড়ার সময়কালের কথা। এক রমজানের শুক্রবার রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুম্মার নামাজের পরে সকল মুসল্লির সামনে আমাকে 100 বার কানে ধরে উঠবোস করতে হয়েছে। এই ছিল আমাদের পরিবার, মনে থাকবে?
জি। গরম পানি তো শেষ হয়ে গেছে, আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো। এখন ঠান্ডা পানি ঢালবো, এতে বেশি আরাম পাইবেন। দাঁড়াও, আরেকটা সিগারেট ধরিয়ে নেই। আলাউদ্দিন আরেকটা সিগারেট ধরালেন। কুটু তার মাথায় পানি ঢালছে। আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে। বইটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।